দফা দাবিতে অসহযোগ চলমান থাকবে। 22 জুলাই চিরুনি অভিযান ও গণগ্রেপ্তারের পর 23 জুলাই মঙ্গলবার কোটা আন্দোলনের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক সিদ্ধান্ত আসে। আপিল বিভাগের রায় অনুযায়ী সরকারি চাকরিতে 93% পদে মেধার ভিত্তিতে এবং 7% পদে কোটার বিধান রেখে প্রজ্ঞাপন জারি করে সরকার। এর মাধ্যমে সরকারি আধা সরকারি, স্বায়ত্তশাসিত আধা স্বায়ত্তশাসিত, সংবিধিবদ্ধ প্রতিষ্ঠান এবং বিভিন্ন কর্পোরেশনের 9ম থেকে 20তম গ্রেডের নিয়োগে নতুন বিধান কার্যকর হয়। একই দিন ছিল ইন্টারনেট বিচ্ছিন্নতার 6ষ্ঠ দিন। তবে রাতে ঢাকা ও চট্টগ্রামের কিছু এলাকায় সীমিত পরিসরে ব্রডব্যান্ড সংযোগ চালু করা হয়। জরুরি সেবা, আর্থিক প্রতিষ্ঠান, রপ্তানিমুখী শিল্প এবং গণমাধ্যমকে অগ্রাধিকার দিয়ে এই সংযোগ দেয়া হলেও সাধারণ গ্রাহকদের বড় একটি অংশ তখন ইন্টারনেট সুবিধার বাইরে ছিল। 23 জুলাইও সাধারণ ছুটি বহাল থাকে, তবে কারফিউ ধীরে ধীরে শিথিল করে রাজধানী ও মহাসড়কে সীমিত পরিসরে যান চলাচল শুরু হয়। দীর্ঘ কয়েকদিনের অচল অবস্থার পর জনজীবনের স্বাভাবিকভাবে আংশিক আভাস দেখা দিতে শুরু করে। অন্যদিকে সংঘর্ষ, হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের সাজানো মামলায় চিরুনি অভিযানে আরও জোরদার করে হাসিনার পতিত বাহিনী। সোমবার রাত থেকে মঙ্গলবার বিকাল পর্যন্ত সারা দেশে আরও 1100 জনকে গ্রেপ্তার করা হয়। এরই মধ্যে রাজধানী ঢাকাতেই আটক করা হয় 517 জনকে। 17 থেকে 23 জুলাই এই এক সপ্তাহে গ্রেপ্তারের সংখ্যা 3000 ছাড়িয়ে যায়। রাজধানীতে এই দিন আরও 38টি নতুন মামলা দায়ের করা হয়। এদিকে পরিস্থিতির কিছুটা উন্নতি বিবেচনায় নিয়ে সরকার ঘোষণা দেয় 24 জুলাই বুধবার সরকারি বেসরকারি অফিস সীমিত পরিসরে সকাল 11টা থেকে বিকেল 3টা পর্যন্ত খোলা থাকবে। একই সঙ্গে রপ্তানিমুখী পোশাক কারখানাও চালুর সিদ্ধান্ত নেওয়া হয়। মাত্র 30% টাকায় জমির মালিক হয়ে নতুন বাংলাদেশের গড়ে তোলার স্বপ্ন দেখা বাংলা বসতি। প্রজ্ঞাপন জারির পরও আন্দোলন পুরোপুরি থামেনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে 4 দফা দাবি পুনর্ব্যক্ত করে সরকারকে দেয়া 48 ঘন্টার আলটিমেটাম বহাল রাখে। সমন্বয়করা জানায়, এসব দাবি বাস্তবায়ন হলেই কেবল আলোচনার পরিবেশ তৈরি হতে পারে। শিক্ষার্থীদের 4 দফা দাবির মধ্যে ছিল সম্পূর্ণ ইন্টারনেট চালু করা, কারফিউ প্রত্যাহার করা, শিক্ষা প্রতিষ্ঠান ও আবাসিক হল খুলে শিক্ষার্থীদের নিরাপদে ফিরে আনা এবং আন্দোলনের সব সমন্বয়কের নিরাপত্তা নিশ্চিত করা। একই দিনে সংবাদ সম্মেলনে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে জানানো হয়, 18 জুলাই থেকে আন্দোলনের অন্যতম সমন্বয়ক আসিফ মোহাম্মদ সজীব ভুইয়া, আবু বাকের মজুমদার ও রিফাত রশিদ নিখোঁজ রয়েছে। পরে জানা যায় মূলত আন্দোলন দমাতে গুম করা হয় এসব সমন্বয়কদের। এদিকে তৎকালীন স্বৈরাচার সরকারের আইনমন্ত্রী আনিসুল হক ফাঁকা বুলি ছুড়ে বলেন, আন্দোলনকারী কোনো শিক্ষার্থীকে মামলায় জড়ানো হলে সুনির্দিষ্ট তথ্য পাওয়া গেলে সরকার তা যাচাই বাছাই করে দেখবে। সংবাদ সম্মেলনে ওই সরকারের তৎকালীন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী আন্দোলন দমনের কৌশল হিসেবে বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত না হওয়া পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল খুলে দেওয়া সম্ভব নয়। এছাড়া র্যাবের তৎকালীন মহাপরিচালক মোহাম্মদ হারুনা রশিদ হাসিনার সুরে সুর মিলিয়ে হুমকি দেন, ছাত্র আন্দোলনের নামে যারা নাশকতা ও সহিংসতা জড়িয়েছে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে এবং কাউকে ছাড় দেওয়া হবে না। 1 জুলাই কোটা সংস্কারের দাবিতে শুরু হওয়া আন্দোলন 16 জুলাইয়ের প্রাণহানির পর সহিংস রূপ নেয়। এরপর কারফিউ, সেনা মোতায়েন, ইন্টারনেট বিচ্ছিন্নতা ও ব্যাপক গ্রেপ্তারের মধ্যেই 23 জুলাই সরকার নতুন প্রজ্ঞাপন জারি করলেও আন্দোলনের রাজনৈতিক ও সামাজিক সংকট তখনও কাটেনি, বরং নতুন দাবিকে সামনে রেখে আন্দোলন পৌঁছে যায় পরবর্তী অধ্যায়ে। শাহরিয়ার ফাহিম, বাংলা এডিশন।